আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার আড্ডায় আমি যুক্ত করেছি স্প্যানিশ ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের পিএইচডি স্টুডেন্ট অনুপমা নিলয়া ত্রয়ীকে। ত্রয়ী প্ল্যান্ট এপিজেনেটিক্স এর উপর ইউরোপের অত্যন্ত প্রেস্টিজিয়াস ফেলোশিপ ম্যারি কুরি ফেলোশিপ নিয়ে পিএইচডি করছেন। এর আগে তিনি মাস্টার্স করেছেন কনজারভেটিভ বায়োলজির উপরে ইউনিভার্সিটি অফ ইভোরা পর্তুগাল থেকে ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ নিয়ে। আমরা তার সাথে যে জিনিসগুলো নিয়ে আলাপ করব, মূলত কিভাবে আমাদের দেশীয় স্টুডেন্টরা পিএইচডি এবং পরবর্তীতে পোস্টডকের জন্য এই ইউরোপের ম্যারি কুরি ফেলোশিপটা পেতে পারে, পাশাপাশি ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ অপরচুনিটিটা আমাদের দেশের স্টুডেন্টরা কিভাবে মাস্টার্স এবং পিএইচডির জন্য পেতে পারে। সাথে আরো আলাপ করবে এই স্কলারশিপ গুলোর অপরচুনিটি এবং কি নিয়ে উনি রিসার্চ করছেন সেগুলো নিয়ে। আমরা চলে যাই আলোচনাতে, চলুন। আপু, আপনার কাছে আমি প্রথমে যেটা জানতে চাইবো, আপনি কি নিয়ে রিসার্চ করছেন এবং এখানে কোন প্রোগ্রামে আছেন, এসব নিয়ে একটু বিস্তারিত যদি আমাদেরকে একটু বলেন। হ্যাঁ, হ্যালো ভাইয়া, থ্যাংক ইউ আমাকে এরকম ভাবে আমন্ত্রণ জানানোর জন্য। এখন আমি যেই রিসার্চ মানে আমি তো পিএইচডি স্টার্ট করেছি। আমার যে পিএইচডি ফেলোশিপটা সেটা হচ্ছে ম্যারি স্ক্লোদস্কা কুরি ফেলোশিপ, যেটাকে বলা হয়। খুব কঠিন নাম, আমরা ম্যারি কুরি বলি। তো এই স্কলারশিপটা মূলত হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের একটা স্কলারশিপ, যেটা ইউরোপিয়ান ইউনিয়নের হরাইজন 2020 বলে একটা ফান্ড আছে, যেটা হচ্ছে সব সায়েন্স ফান্ডিং করা হয়। এটা গত 7 বছর ধরে চালু আছে এবং এটা হচ্ছে প্রায় $80 বিলিয়ন মতো ফান্ডিং এখানে আছে। এবং মানে প্রতি বছরই, যেমন আমি জানি যে এই বছরে আমাদের মানে $6.14 বিলিয়ন মতো প্রজেক্ট চলছে এই ফান্ডটা দিয়ে। তো আচ্ছা আচ্ছা। এরকম বেশ কিছু মানে প্রজেক্ট চলে সবসময় ম্যারি কুরিতে, এটা এবং এটা ইউরোপের খুব একটা সবচেয়ে বড়ই বলা যায়, বড় এবং প্রেস্টিজিয়াস স্কলারশিপ, কারণ এটা ইউরোপিয়ান ইউনিয়নের থ্রুতে হয়, কোনো ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন কিংবা ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি থেকে না। এটা পুরো ইউরোপিয়ান ইউনিয়নের যে ফান্ডটুকু সায়েন্সে সেটা অ্যাকুমুলেট করে এই প্রজেক্টগুলো চালানো হয়। তো আমি এখন কাজ করছি এই স্কলারশিপটা নিয়ে প্রায় 2 বছর হয়ে গেছে আমার মেয়েতে। আর আমি কাজ করছি হচ্ছে ইকোলজি অ্যান্ড বায়োইনফরমেটিক্স, এই 2 ফিল্ড রিলেট করে। এই ফেলোশিপটা একটা মজার ব্যাপার আছে। মানে আমি এই ফেলোশিপটা নিতে চাই নাই। কিন্তু আমি নিলাম কেন সেই কাহিনীটা বলি। মানে আমি হচ্ছে ইউকেতে এবং হচ্ছে আমার অস্ট্রেলিয়াতে এক জায়গায় হয়েছিল। তো আমি হচ্ছে আমার ব্যাপারটা হচ্ছে আমি যখন অনার্স করি তারপরে আমি মাস্টার্স করি ইরাসমাস নিয়ে। তারপরে আমার কোনো গ্যাপ নাই। আমি সাথে, সাথে পিএইচডি স্টার্ট করে দেই। তো তখন আমার মাথায় যেটা আসলো, আমার তো কোনো জব এক্সপেরিয়েন্স নাই। এখন আমি তো আস্তে, আস্তে মানে খালি পড়াশোনা ফিল্ডে চলে গেলাম। কিন্তু কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তোমার কোনো জব এক্সপেরিয়েন্স কিংবা এই টাইপের এক্সপেরিয়েন্স আছে কিনা, তো আমার তো নাই। অনেক মানুষ এই সময়টা পায়, 1-2 বছর তারা কাজ করে, তারপরে আস্তে, আস্তে পিএইচডি খোঁজে এন্ড তারপরে ওনাদের জব এক্সপেরিয়েন্স হয়। মজার ব্যাপারটা হচ্ছে ম্যারি কুরি গিভস এভরিওয়ান এ জব কন্ট্রাক্ট, এবং এই জব কন্ট্রাক্টটা ইউরোপে খুব নরমাল না। মানে ইউরোপে যারা পিএইচডি করে তারা ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসাবে পিএইচডি করে, কিন্তু আমরা হচ্ছে প্রত্যেকটা একটা রিসার্চ অর্গানাইজেশন কিংবা একটা ইউনিভার্সিটির একটা আমরা স্টাফ হিসাবে কাজ করি, যেটা হয়তো বা আমেরিকাতে খুব নরমাল, আমি ঠিক শিওর না, হ্যাঁ কারণ হ্যাঁ হ্যাঁ। হয়। কিন্তু ইউরোপে জিনিসটা একেবারেই মানে নতুন এবং নরমালি এরকম হয় না। তো এই জন্য, কারণ আমরা জব করছি, আমাদের কন্ট্রাক্ট আছে, আমরা ট্যাক্স দেই, মানে এনি স্টাফ যেই কাজটা করছে আমরা সেম ভাবেই মানে আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসাবে এটা দেখাতে পারি। তো সেই কারণেই মূলত আমি ম্যারি কুরি ফেলোশিপটা নেই এবং শুরু করি। আচ্ছা আচ্ছা, তো এইটার ফান্ডিংটা আপনার কত বছর? ফান্ডিংটা হচ্ছে এই জব কন্ট্রাক্টটা থাকে হচ্ছে 3 বছরের জন্য। তারপরে এটা হচ্ছে এটা ইনস্টিটিউশন হচ্ছে এক্সটেন্ড করে কিংবা করে না, কিন্তু এই পুরো ম্যারি কুরি ফেলোশিপটা সবসময় 3 বছর হচ্ছে এটার ম্যাক্সিমাম, এর বেশি কখনো যেতে পারবে না। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে 3 বছর, এই এই ফেলোশিপটা বিভিন্ন ধরনের আছে। ম্যারি কুরি শুধু পিএইচডি না, পোস্টডক হচ্ছে সবচেয়ে বেশি ফেমাস এবং সবচেয়ে বেশি মানুষ পোস্টডক করে হচ্ছে ম্যারি কুরিতে। পিএইচডিটাকে আমরা যেটা বলা হয় সেটা হচ্ছে ইনোভেটিভ ট্রেনিং নেটওয়ার্ক, এবং এটার মূল আইডিয়াটাই হচ্ছে মোবিলিটি এবং হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। সো যার যে বিষয়ে স্কিল নাই, একটা নতুন স্কিল সেট ডেভেলপ করতে হবে। এবং এই পিএইচডিটার মধ্যে আপনার বিভিন্ন জায়গায় সেকেন্ডমেন্ট বলি আমরা, বিভিন্ন জায়গায় আমাদের
ল্যাব শেয়ার করতে হয় বিভিন্ন দেশে, এবং সেম দেশে না। সো এইটা হচ্ছে পিএইচডির একটা পার্ট, এবং মেইন জিনিসটা হচ্ছে ওরা রিসার্চারদের আর্লি স্টেজ যে রিসার্চারদের ওদের ট্রেনিং দিয়ে হচ্ছে মানে মোবিলিটি এবং নিউ স্কিল ডেভেলপমেন্ট করা, এটাই হচ্ছে মেইন মোটিভ অফ দিস স্কলারশিপ অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা, তার মানে আপনাকে মনে হয় বিভিন্ন দেশে হ্যাঁ, ঘুরতে হবে। জি জি। যে কয় আমার এরকম সেকেন্ডম্যান আছে, তো আমার প্রথম সেকেন্ডম্যান ছিল নেদারল্যান্ডসে, তারপর হচ্ছে আমার এই তো আমার এই কোভিড না থাকলে আমার জার্মানিতে আরেকটা হচ্ছে সেকেন্ডম্যান ছিল। তো আশা করছি কোভিড শেষ হয়ে যাওয়ার পর আমি হয়তো ওটা কন্টিনিউ করতে পারবো। নেদারল্যান্ডে আমি হচ্ছে কাজ করেছি, এটার হচ্ছে ওয়াগেনিংন বলে একটা জায়গা আছে, এটা বায়োলজিক্যাল সায়েন্সের জন্য খুবই ফেমাস, আমস্টারডাম থেকে একটু 1-2 ঘন্টার ভিতরে। সো সেখানে আমি সেকেন্ডম্যান করেছি। এখন আচ্ছা আচ্ছা হচ্ছে আমি, আর আমার হোস্ট ইনস্টিটিউশন হচ্ছে স্পেনে, আমি এখন স্পেনে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আপনাকে তাহলে আপনি যখন অ্যাপ্লাই করছেন সেটা ইউনিভার্সিটির ফোকাস করে অ্যাপ্লাইটা করছেন? না, এখানে একটা মজার ব্যাপার হচ্ছে ম্যারি কুরিটা একটু ডিফারেন্ট, একটু ইন্টারেস্টিং, কারণ ম্যারি কুরি হচ্ছে 4 ধরনের ফান্ডিং হয়। একটাকে বলা হচ্ছে, যেটা বললাম, পিএইচডি স্টুডেন্টের জন্য ইনোভেটিভ ট্রেনিং নেটওয়ার্ক। আর একটাকে বলা হয় হচ্ছে গিয়ে পোস্ট ডকদের জন্য, এটাকে বলে ইন্ডিভিজুয়াল ফেলোশিপ। এবং আরেকটা হচ্ছে কো ফান্ড, সেটা হচ্ছে মানে রিসার্চ ইনস্টিটিউশনদের ইউরোপিয়ান ইউনিয়ন ফান্ডিং দেয় বিভিন্ন রিসার্চার হায়ার করার জন্য। তো আমারটা হচ্ছে আইটিএন, এবং এই আইটিএন গুলো অ্যাপ্লাই করেন হচ্ছে আমাদের যারা প্রিন্সিপাল ইনভেস্টিগেটরস, আমাদের পিআই, যারা ওই ফিল্ডে খুবই রিনাউন্ড কিংবা ওই ফিল্ডে অনেক বছর ধরে কাজ করছেন। তো আমার যে পিএইচডি ফেলোশিপটা, সেটা হচ্ছে 15 জন পিআই মিলে একটা গ্রুপ করে অ্যাপ্লাই করেন, এবং আমাদের 15 জন পিএইচডি স্টুডেন্ট বিভিন্ন দেশে, ইউরোপে, আমরা একই ফিল্ডে এবং ইন্টিগ্রেট করে 3টা বিষয় নিয়ে, একটা হচ্ছে ইকোলজি, একটা হচ্ছে মলিকুলার বায়োলজি, আর একটা হচ্ছে বায়োইনফরমেটিক্স, এই 3টা ফিল্ডের মানুষ নিয়ে কাজ করছি। সো আচ্ছা, এইভাবেই আসলে 15 কোর্সটা জন করা। পিআই কি বিভিন্ন দেশের? হ্যাঁ, বিভিন্ন দেশে। ও, সো ভেরি ইন্টারেস্টিং, পিআইরা প্রথম, হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং। খুব সো ইন্টারেস্টিং। যেমন একটা আমার ফেলোশিপটা যেমন একটা সিম্পোজিয়াম থেকে স্টার্ট হয়। সো আমি কাজ করি মেইনলি প্ল্যান্ট এপিজেনেটিক্স নিয়ে। তো প্ল্যান্ট এপিজেনেটিক্স এর একটা সিম্পোজিয়ামে সব পিআইরা নিজেরা কথা বলে হঠাৎ করে ভাবে যে আমরা এই ফিল্ডে ইন্টারেস্ট, এই ফিল্ডে অনেক বেশি প্রগ্রেস হয় নাই, এখন লেটস স্টার্ট গ্রুপ। এন্ড তারপরে ওনারা এরকম একটা কনসোর্টিয়াম করেন, তারপরে তারা ইউরোপিয়ান ইউনিয়নের কাছে ফান্ডিং অ্যাপ্লাই করেন, তারপর তারা 15 জন স্টুডেন্ট নেন। আই সো সি। এবং ওই ফিল্ডে যারা যারা রিনাউন্ড সবাই মোটামুটি এই কনসোর্টিয়ামে আছেন। সো এটা খুব মানে একটা শেয়ারিং এক্সপিরিয়েন্স এবং অনেক লার্নিং এক্সপিরিয়েন্স, কারণ আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনি যে অবশ্যই। পেপারটাই পড়বেন সেই পেপারটাই হয়তো বা আপনি জানেন কে লিখছে, এবং তার সাথে আপনি যে কোনো সময় কন্ট্যাক্ট করতে পারছেন। সো এটা রাইট খুবই রাইট, খুবই ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং। হ্যাঁ, প্লাস হ্যাঁ অনেক ডাইভার্সিটি, আপনি অনেক হ্যাঁ দেশের মানুষের সাথে মিশতে পারেন। হ্যাঁ, জি। আচ্ছা, তাহলে আপনার এই স্কলারশিপে বাংলাদেশিদের মানে বাংলাদেশি স্টুডেন্টদের অপরচুনিটি কেমন? এরা বাংলাদেশ থেকে কেউ কি এটাতে অ্যাপ্লাই, ডিরেক্টলি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করার সুযোগ আছে? হ্যাঁ, অবশ্যই, মানে ম্যারি কুরিটা ওপেন ফর এভরিওয়ান। ইউরোপিয়ান ইউনিয়নের সব স্কলারশিপই মোটামুটি ওপেন ফর এভরি কান্ট্রি ন্যাশনালস। সো আমি যতটুকু জানি, আমি প্রথম বাংলাদেশি ম্যারি কুরি স্টুডেন্ট যে স্পেনে এসেছি। আমার পরে আরো কয়েকজন এসেছেন। আমি এটা যেহেতু 7 বছর ধরে শুরু হয়েছে, তার আগে আমার মনে হয় না মানে অনেক কম বাংলাদেশি আমি দেখছি এই ফিল্ডে। কিন্তু এটার যে স্কলারশিপটা, যদি ইভেন ফিল্ড ওয়াইজও না ধরে, ফিল্ডে তো ডাইভার্সিটি আছেই, মানে আপনি যে কোনো ফিল্ডে এই স্কলারশিপটা পাবেন। প্লাস হচ্ছে এটার খুব প্রেস্টিজিয়াস ভ্যালু আছে। যেমন যদি বলি, আমার যে রেসিডেন্স পারমিট, যেটা দিয়ে আমি কাজ করি, সেটা হচ্ছে হাই স্কিলড প্রফেশনাল, এবং আমি এই জন্য আরো স্পেশাল কিছু সুবিধা পাই, যেটা শুধুমাত্র সম্ভব হয়েছে ম্যারি কুরি এই ফান্ডিংটার জন্য, হয়তো বা নর্মাল পিএইচডি স্টুডেন্ট হিসেবে আমি পেতাম না। সো এটা বাংলাদেশিরা যদি এই জিনিসটা জানে, আপনাকে ধন্যবাদ, কারণ এই জিনিসটা আসলে অনেকেই জানেন না, শুধুমাত্র ইউরোপিয়ানরাই বেশিরভাগ জিনিসটা জানে। সো বাংলাদেশিরা যদি জানেন, তাহলে এখানে আসলে অ্যাপ্লাই করাটা মানে খুবই একটা ইন্টারেস্টিং এবং নিজের জন্য রিওয়ার্ডিং এই স্কলারশিপটা। আচ্ছা, আপনি আমাকে একটু স্কলারশিপের লিঙ্কটা আমাকে একটু পাঠাবেন, আমি এখানে ট্যাগ জি, করে দিব অবশ্যই। পরে। জি, আচ্ছা অবশ্যই। আচ্ছা, তাহলে আপনার এই স্কলারশিপটার জন্য রিকোয়ারমেন্ট গুলা কি কি থাকে? সো এই স্কলারশিপটার জন্য রিকোয়ারমেন্ট খুবই মানে নর্মাল যেসব স্কলারশিপের রিকোয়ারমেন্ট থাকে মোটামুটি সেরকমই। জিআরই রিকোয়ারমেন্ট থাকে না ইউরোপিয়ান ইউনিয়নের অনেক স্কলারশিপে, স্পেশালি বায়োলজিক্যাল ফিল্ডে তো আরোই না। সো জিআরই রিকোয়ারমেন্ট ছিল না। এছাড়া মোটামুটি যা লাগে, এসওপি, আইএলটিএস, তারপর হচ্ছে আপনার সিজিপিএ, ট্রান্সক্রিপ্ট, তারপর হচ্ছে
রেফারেন্স, এইগুলোই আসলে ইম্পর্টেন্ট, যেগুলো নর্মাল যে কোনো স্কলারশিপের জন্য ইম্পর্টেন্ট। সো এই আচ্ছা আচ্ছা, জিনিসগুলোই আসলে যায়। জিপিএ সিজিপিএ ব্যাপারটা যদি একটু বলেন, কেমন জিপিএ হলে ভালো হয়? হ্যাঁ, এইটা এটা সবাই আমাকে জিজ্ঞেস করে, কিন্তু এটার তো আসলে কোনো ধরা বাঁধার নিয়ম নাই। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে নিজের ইন্টারেস্ট যদি আপনি কাউকে হচ্ছে শো করতে পারেন, এবং হয়তোবা আপনার পেপার নাই কিন্তু আপনার হয়তোবা রেলিভেন্ট ল্যাবে কাজ আছে, কিংবা রেলিভেন্ট ফিল্ডে একটা একটা হলো আপনার রেফারেন্স আছে, সেই জিনিসগুলো আসলে অনেক ম্যাটার করে। অফকোর্স মানে মানুষ বলে যে হায়ার সিজিপি হলে ভালো। এখন যে কোনো মানুষই যখন আপনার কাছে অ্যাপ্লাই করবে, আপনি অলওয়েজ একটা ক্রাইটেরিয়া সেট করবেন যে একে কেন বাদ দিব, একে কেন নিব। এটা হচ্ছে সেম জিনিসটা স্কলারশিপের ক্ষেত্রে। আপনি অন্যজনকে বাদ দিবেন, হয়তো বা তার সিজিপিএ ভালো না, কিন্তু হয়তো তার অন্য এক্সপিরিয়েন্স আছে, সেটা হয়তো বা ম্যাচ করে গেছে যেই কারণে আমি অ্যাপ্লাই করছি। সো ফিল্ডের সাথে ম্যাচ করাটা খুব ইম্পর্টেন্ট। এবং মানে নিজের আপনি বলছেন আর কি যে সবকিছু মিলিয়ে প্যাকেজটাই হচ্ছে ইম্পর্টেন্ট, সবকিছু মিলিয়ে শুধু সিজিপিএটা ইম্পর্টেন্ট। হচ্ছে কিভাবে আপনি হচ্ছে আপনার এসওপিটা, স্টেটমেন্ট অফ পারপাসটা লিখবেন, কিংবা হচ্ছে আমি জানি না ইউএসএ তে আছে কিনা, কিংবা কিভাবে বলে হ্যাঁ 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 মানে হ্যাঁ, মোটিভেশন আসলে লেটারটা আসলে এসওপিটা এভিওয়ার মানে আপনাকে তো হ্যাঁ আপনার স্কিল গুলো আপনাকে মানে ওদেরকে দেখাতে হবে যে আপনি স্কিল এই ফিল্ডে, আপনাকে প্রমাণ করতে হবে এসওপি যে আমি এই কাজগুলা করলাম এবং এটা আমার কাজের সাথে রিলেভেন্ট, আমার স্কিল দিয়ে আমি বুঝতে পারছি যে আমি এই কাজটা করতে পারবো। এটাই আপনি এসওপিতে তো আপনি নিজেকে প্রমাণ করছেন যে আপনি সব দুনিয়াদারি সব করে ফেলতে পারবেন, অনেক জি। এরকম। আবার অনেকে আছে যে একই এসওপি সবকিছুতে দিয়ে অ্যাপ্লাই করে, হ্যাঁ এটা সেটা হচ্ছে ভুল। সবচেয়ে বড় ভুল। হ্যাঁ, হ্যাঁ এসওপিটাকে ওই প্রফেসরের প্রোফাইল অনুযায়ী, রিসার্চ প্রোফাইল অনুযায়ী সেটাকে একটু শেপ করতে হয়। জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আপনি যদি করে একটু আপনার রিসার্চ সম্পর্কে একটু বলেন, আপনি স্পেসিফিকলি কি নিয়ে কাজ আচ্ছা, করতেছেন? সো এটা মানে যদি জেনারেলি বলতে চাই, আমি বললাম যে আমি প্ল্যান্ট এপিজেনেটিক্স নিয়ে কাজ করি। তো আমাদের যে 15 জন আমরা পিএইচডি স্টুডেন্ট আর আমাদের পিআই, তারা সকলে হচ্ছে প্ল্যান্ট এপিজেনেটিক্স নিয়ে মানে ওই ফিল্ডের। এবং আমাদের তিনটা গ্রুপ আছে। একজন হচ্ছে ইকোলজিস্ট, একটা হচ্ছে গিয়ে বায়োইনফরমেটিশিয়ানস, আর একটা হচ্ছে মলিকুলার বায়োলজিস্ট। তো আমার রিসার্চটা হচ্ছে আমি ইকোলজি মানে হচ্ছে প্রথম আমরা নন মডেল স্পিসিস নিয়ে কাজ করি। সো প্ল্যান্টের রিসার্চে একটা ব্যাপার আছে যে মডেল স্পিসিস আর নন মডেল স্পিসিস। সো বেশিরভাগ প্ল্যান্ট যেহেতু একটা খুবই ডিফিকাল্ট জিনোম টু ওয়ার্ক উইথ, মানে নর্মালি কোনো এনিমেল কিংবা ল্যাব এনিমেলের চেয়ে প্ল্যান্টের মধ্যে অনেক বেশি ভ্যারিয়েশন থাকে। তো সব প্ল্যান্ট সায়েন্টিস্টরাই মডেল প্ল্যান্ট কিংবা ক্রপ প্ল্যান্ট কিংবা অ্যারবিডপসিস এইগুলো নিয়ে বেশি কাজ হয়। সো ইকোলজি ফিল্ডটা হচ্ছে নন মডেল স্পিসিস নিয়ে কাজ করে, যেটা অনেক বেশি কমপ্লেক্স। তার সাথে আমি যেটা নিয়ে কাজ করি, সো আমি যেটা বলছিলাম যে আমরা এই 15 জনই আমরা 3টা নন মডেল স্পিসিস নিয়ে কাজ করছি। 3টা প্ল্যান্ট নন মডেল স্পিসিস, একটা হচ্ছে গিয়ে উডি প্ল্যান্ট, একটা বড় প্ল্যান্ট, একটা হচ্ছে হার্বিসিয়াস প্ল্যান্ট, একটা ক্রপ প্ল্যান্ট। এই 3 ধরনের প্ল্যান্ট নিয়ে আমরা কাজ করি। কিন্তু আমরা বিভিন্ন স্ট্রেস দেখে কাজ করি। যেমন অনেকে আছে ড্রাউট স্ট্রেস, অনেকে আছে টেম্পারেচার স্ট্রেস। আমার কাজটা হচ্ছে বায়োটিক স্ট্রেস নিয়ে। বায়োটিক স্ট্রেস জিনিসটা কি, সেটা হচ্ছে যখন মানে মেইনলি আমি হার্বিভোর কিংবা ইনসেক্ট এফেক্ট অন প্ল্যান্টস, নন মডেল প্ল্যান্টস, ফরেস্ট প্ল্যান্ট কিংবা ক্রপ প্ল্যান্টসে যখন একটা ইনসেক্ট অ্যাটাক করে, তখন প্ল্যান্টের যে মেকানিজমটা সেটা কি হয় সেটা দেখি ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ এপিজেনেটিক্স। তো এইটা হচ্ছে ডিএনএ সিকোয়েন্সের মধ্যে কোনো চেঞ্জ হবে না। এটা হচ্ছে ডিএনএ সিকোয়েন্স ছাড়া অনেক কিছু আছে যেটা অর্গানিজমের ভিতর থাকে, যেমন ডিএনএ মিথাইলেশন, ক্রোমাটিন মডিফিকেশন, কিভাবে আমার ডিএনএটা কম্প্যাক্ট থাকবে নাকি খোলা থাকবে, ডিএনএ এর উপরে মিথাইলেশন আছে কি আছে না, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে এপিজেনেটিক্স তৈরি হয়। যেটা আমি ডিএনএ কোডিং এর মধ্যে আমার কোনো চেঞ্জ নাই, কিন্তু ডিএনএ এর বিভিন্ন কম্প্যাকশন কিংবা ডিএনএ এর উপরে মিথাইলেশনের লেভেলে চেঞ্জ হয়। ধরেন আমি যদি একজন হই, আমার ডিএনএ সিকোয়েন্স করলে আমার মধ্যে এবং আমার হয়তো বা আরেকজনের মধ্যে কোনো চেঞ্জ নাই, কিন্তু আমাদের হয়তো বা এপিজেনোমিক্স এর চেঞ্জ আছে। আমাদের সেই জিনিসটাই এখন আমরা স্টাডি করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাই আমরা প্ল্যান্ট আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনাদের প্ল্যান্ট বিশেষ করে লাইফ প্ল্যান নিয়ে কাজ করতে হয় নাকি? লাইফ প্ল্যান্ট এবং লাইভ ইনসেক্ট হার্বিভোরস খুবই ডিফিকাল্ট। তাহলে তো
প্ল্যান্টের গুলো তো আপনাকে তো একটা গাছ বড় হইতে হইতে আপনাকে নজর মানে কতদিন লাগে আর যে প্ল্যান্ট গুলো নিয়ে কাজ করেন এগুলো বড় হইতে আমি কেমন আমি সময় ধরেন লাগে? আমি তিন ধরনের প্ল্যান্ট নিয়ে কাজ করি। একটা হচ্ছে অ্যানুয়াল প্ল্যান্ট, হুম যেটা হুম 3-4 মাসেই ফুল টুল হয়ে যায়। আরেকটা হচ্ছে স্ট্রবেরি, সেটা সবাই চিনে, স্ট্রবেরি যেটা উডল্যান্ড স্ট্রবেরি। সিজনাল আরেকটা হ্যাঁ। কাজ করি আরেকটা কাজ করি যেটাকে বলে পপুলাস ট্রি। ওটা হচ্ছে খুব বড় উইলো জাতীয় একটা পপুলার, মানে রাস্তাঘাটে মানে আচ্ছা আচ্ছা আচ্ছা। হরহামেশাই দেখা যায়, খুব বড় একটা ট্রি সেটা। তো এখন আমার যেটা মেইন একটা প্র্যাকটিক্যাল প্রবলেম হচ্ছে, আমার গাছগুলো একই সময় বড় করতে হয়, তার সাথে আমার ইনসেক্টও বড় করতে হয়, এবং তাদের একই অবস্থায় আসার পরে তাদেরকে নিয়ে আমি এক্সপেরিমেন্ট করতে পারি। সো এটা হচ্ছে আমার একটা বড় প্রবলেম, যে আমার ইনসেক্ট অ্যাভেলেবেল থাকতে হবে, ওদের হচ্ছে মেটিং আচ্ছা আচ্ছা। সিজন থাকতে হবে। হ্যাঁ। তো তখন তো আমি আসলে, কিন্তু আমার সবসময় প্যাশন ছিল যে আমি হচ্ছে ফিল্ডে কাজ করব, আমি একটু নেচার বেসড কাজ করব, সেজন্য আসলে আমি এই স্ট্রিমটা বেছে নিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো খুবই ভালো, খুবই ভালো। এই আপনি আপনার এ- মনের জি মতো একটা ফিল্ডে আছেন আর কি। হ্যাঁ জি। আচ্ছা, আপনার এখানে কোর্স ওয়ার্কের প্রেশার কেমন? সো ইউরোপে যেটা, হ্যাঁ, তো কেন অনেকে বলে যে ইউরোপে 3 বছর পিএইচডি হয়ে যায়, এরা করে কি, কিভাবে হয়, আমাদের তো 7 বছরও হচ্ছে না। অনেকে ইউএস, আমার ফ্রেন্ড আছে, আমার অনেক ফ্রেন্ড, আসলে আমি ছাড়া মনে হয় সবাই ইউএস বেসড। সো হচ্ছে ওরা হচ্ছে বলে যে কেমনে কি তোমরা কি করতেছো না করতেছো, পড়াশোনা করো না। সো আমাদের কোর্স বেসড হচ্ছে কি বলে এটার নাম, ইউরোপের হচ্ছে মজার জিনিস হচ্ছে, আপনার যদি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের মাস্টার্স থাকে, ইউ ডোন্ট নিড টু ডু আ লট অফ কোর্স ওয়ার্ক। সো ওরা প্রথমে হচ্ছে ইভালুয়েট করে এবং দেখে আপনার যেই কোর্স ওয়ার্ক গুলো দরকার আছে সেগুলো যদি মাস্টার্সে আপনার হয়ে থাকে, হুম তাহলে হুম। আপনার আর বেশি কোর্স ওয়ার্কের দরকার হয় না। কিন্তু এখানকার যে ক্রেডিট গুলো, সেগুলো হচ্ছে আপনার সিম্পোজিয়ামে অ্যাটেন্ড করলে কিনা, টক দিলেন কিনা, তারপর হচ্ছে গিয়ে তারপর হচ্ছে ওয়ার্কশপ নিলেন কিনা, কিংবা স্টুডেন্টকে একটু পড়ালেন কিনা, এগুলো সবগুলোর বেস করেই আমার ক্রেডিট গুলো ফিল আপ হয়। এখানে যেমন আমার তেমন বেশি একটা কোর্স করা লাগে নাই, কারণ আমি এই ফিল্ডেই মাস্টার্স করেছি ইউরোপে। সো আমাকে আচ্ছা তেমন আচ্ছা বেশি আচ্ছা। কোর্স ওয়ার্ক করতে হয় নাই। কিন্তু কিছু 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 কোর্স ওয়ার্ক করতে হয়, তো কোর্স ওয়ার্কের তেমন প্রেশার নাই বলতে হবে। কিন্তু আমাদের প্রেশার আছে হচ্ছে ডেডলাইনের, যে এতগুলা টক তুমি দিলা কিনা, টক দিতে আই গেলে তো সি। কাজ করতে হবে। সো কাজ করলে তারপরে আপনি এত, টকে, এটা তো আপনার কাজটাই আপনি প্রেজেন্ট করতে হয়। জি জি জি, হুম মানে হুম হুম। আমার নিজের, আর ইউরোপে কেন 3 বছর পিএইচডি হয়ে যায় আমি সেটা বলি। সেটা আমেরিকানরা সবসময় আমাদের সাথে নাক সিটকিয়ে বলে যে কেন, কিভাবে সম্ভব। তো তার কারণ হচ্ছে আমরা শুধু নিজেদের কাজই করি। ইউরোপে হচ্ছে ফেলোশিপ, এখানে আমি কোনো স্টুডেন্টের কাজও করি না, স্টুডেন্ট কাজ দিলে এটা আমার নিজের কাজ দেই, আমার কোনো ধরনের অন্য কোনো ইনভলভমেন্ট নাই, এক্সেপ্ট ফর মাই ফিল্ড, এক্সেপ্ট ফর মাই ওয়ার্ক। সো যেমন ইউএসএ তে তো অনেক আরএশিপ টিএশিপ করে অনেকভাবে অনেক কিছু করতে হয়, অবশ্যই সেটা হচ্ছে কাজ ছাড়াও অনেক কিছু চলে আসে, মানে যেটা অবশ্যই শিক্ষার পার্ট, কিন্তু আমার কাজটা হচ্ছে শুধুমাত্র আমার প্রজেক্টেরই কাজ। আমি 3 বছর টানা আমার প্রজেক্টের কাজ করব, লিখবো, এটার মধ্যে যদি আমার কাউকে পড়াইতে হয় আমি এই রিলেটেডই পড়াবো, কিংবা টক দিতে হলে এই রিলেটেডই দেবো, আমার কোনো হচ্ছে আর অন্য কোনো কিছু করতে হয় না। আচ্ছা আচ্ছা। কারণ আমি প্রথম দিন থেকে আমার এক্সপেরিমেন্ট কিভাবে সেট আপ করবো, প্রথম দিন থেকেই মানে আমার, যেমন 3rd মান্থ থেকে যখন আমার লেখা শেষ হয়ে গেছে, আমরা নিজেরা ডেভেলপ করছি। 3 মাস পরে আমার মানে প্রপোজাল জমা দিছি, একসেপ্টেড হয়েছে কমিটিতে। তারপর থেকে আই জাস্ট স্টার্টেড ওয়ার্কিং আমার 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 এক্সপেরিমেন্ট, আর কিছু না, আর কিছু হুম আমি হুম করি হুম না, হুম হুম। শুধু ওইটা নিয়ে কাজ করি। আচ্ছা, এবার একটু আমরা আপনার মাস্টার্স এর দিকে যাই। আপনি তো এর আগে ইরাসমাস স্কলারশিপ নিয়ে মাস্টার্স করছেন, ওইটা সম্পর্কে একটু বলেন। আচ্ছা, আমি হচ্ছে যেটা বললাম, আমি মলিকুলার বায়োলজি বায়োকেমিস্ট্রিতে পড়ার পরে আমার অলওয়েজই একটা ইচ্ছা ছিল যে আমি এনভায়রনমেন্ট, কিংবা আমার আসলে এনিম্যাল প্ল্যান্ট কনজারভেশন নিয়ে আসলে এবং ইকোলজি রিলেটেড পড়াশোনার খুব ইচ্ছা ছিল, যেটা বাংলাদেশে আসলে সম্ভব হয় নাই। হুম তো হুম। তখন আমি যখন অনার্স পরীক্ষা দেই, তারও 1 মাস আগে থেকে আমি চেষ্টা করি যে আমি এখন কিভাবে এই রিলেটেড ফিল্ডে যেতে পারি। তো তখন আমি এরকম আমার আসলে ডিপার্টমেন্টের নোটিশ বোর্ডে আমি রাসমাস মুন্ডাসের একটা হচ্ছে নোটিশ দেখি। হুম ওটা হুম। দেখার পর তারপরে আমি
পরীক্ষা চলাকালীন সময় অ্যাপ্লাই করি, যে ফাইনাল পরীক্ষা তো জানেন তো নিশ্চয়, ঢাকা ইউনিভার্সিটিতে চলে হচ্ছে 1-1.5 মাস। তো তখনই আমি অ্যাপ্লাই করি, তারপরে আমার হয়, তারপরে আমি কনজারভেশন বায়োলজি নিয়ে আমি হচ্ছে মাস্টার্স করতে আসি, সেটাও আমার হচ্ছে 2 দেশে। তো আমি আইবেরিয়ান পেনিনসুলা এই অংশটা, যেটা পর্তুগাল, স্পেন, তারপর এবং আমি নেদারল্যান্ডসে কিছু সময় ছিলাম। সো এই রিলেটেডই আমি কনজারভেশন বায়োলজি নিয়ে ইরাসমাস মুন্ডাসে মাস্টার্স করতে আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমি সরি, ইউনিভার্সিটিটার নাম আবার কোন? এটা হচ্ছে আমি আমার যে ইউনিভার্সিটি সেটা হচ্ছে, আমি ব্রিজে ইউনিভার্সিটি এবং আমস্টারডামে, এবং হচ্ছে ইবোরা ইউনিভার্সিটি পর্তুগালে, এই 2 জায়গায় হচ্ছে। আবার ইরাসমাসে আপনি এবার ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারবেন না, এটা একটা সমস্যা। ওরা দিয়ে দিবে? হ্যাঁ, আপনি ওরা হচ্ছে দিয়ে দেয়, মানে কয়েকটা অপশন থাকে, সেখান থেকে ওরা হচ্ছে দেয়, কিন্তু আপনি হয়তো এই টপিকে এই ইউনিভার্সিটি যেতে পারবেন না। ওই প্রজেক্টের আন্ডারে যদি ইউনিভার্সিটি থাকে তাহলে আপনি মানে আপনার ইউনিভার্সিটিতে স্পেসিফিক কিছু ইউনিভার্সিটি, কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনার স্পেশালি কিছু সাবজেক্ট থাকে, আপনি ওই হ্যাঁ, যেমন ওরা প্রজেক্ট হিসাবে অ্যাপ্লাই করে, সো সব ওই প্রজেক্টে যে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছে শুধু সেই ইউনিভার্সিটি পাবে, সো আপনি ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারবেন না। ইউরোপের আরেকটা বিষয় হচ্ছে, ওই যে আপনি যে বললেন যে ডিগ্রি আপনার হচ্ছে করে না, যে মনে করে যে এই র্যাঙ্কিং কম থাকলে হয়তো ওই ডিগ্রিটা আপনাকে অ্যাকসেপ্ট করবে না। ইউরোপে ওরা একটা বলোনিয়া সিস্টেম বলে একটা সিস্টেম আছে, বলোনিয়া ডিগ্রি বলে। এই বলোনিয়া ডিগ্রিটা, ওরা ডিগ্রিটাকে স্ট্যান্ডার্ডাইজ করে। আপনি যে ইউনিভার্সিটিতে বলোনিয়া সিস্টেমে ডিগ্রি হবে, সেখানে পুরো ইউরোপিয়ান ইউনিয়নের সব ইউনিভার্সিটি বাধ্য ওই ডিগ্রিটাকে মেনে নিতে, মানে ওই ডিগ্রিটাকে সেম ইভালুয়েশন করতে। সো এটা হচ্ছে। আচ্ছা, ইরাসমাসে অ্যাপ্লাই করতে রিকোয়ারমেন্ট গুলো কি? ইরাসমাসের ব্যাপারটা হচ্ছে, ইরাসমাস এগেইন একটা হচ্ছে খুব বড় একটা আমব্রেলা। একটা এই ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের মধ্যে এখানে প্রায় 20-30 রকমের প্রজেক্ট চলে। তো 20-30টা প্রজেক্ট হচ্ছে 20-30 রকমের, এবং ওদের রিকোয়ারমেন্টও আলাদা। ইরাসমাসের ওয়েবসাইটে গেলে প্রথমে হচ্ছে 25 থেকে 30টা আপনার লিস্ট পাওয়া যায় যে প্রজেক্ট গুলো চলছে, এবং ওইটার প্রত্যেকটা আলাদা আলাদা ওয়েবসাইট আছে, এবং প্রত্যেকটা মোটামুটি আলাদা আলাদা রিকোয়ারমেন্ট থাকে, ডেডলাইন থাকে। কিন্তু কিছু জেনারেল মানে যেটা আমি আগেও বললাম, যে জেনারেল হচ্ছে গিয়ে কিছু ক্রাইটেরিয়া থাকে, যেমন এই যে এসওপি, সিজিপিএ, রেফারেন্স। আর কিছু কিছু প্রজেক্টে হয়তো বা কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ থাকে, যাদের হয়তো বা সাথে আপনার লিয়াজো করে আপনার রিকমেন্ডেশন নিতে হতে পারে। আমার ক্ষেত্রে আমি জানি আমার প্রজেক্টের একজন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ছিলেন, কিন্তু সে আমাকে জাস্ট বলছে অ্যাপ্লাই করতে, আর আমার কিছু বলেন নাই, এবং এটা নিয়ে আমার আর কোনো ওনার সাথে কথা হয়নি। আমি জাস্ট একদিন ওনাকে ঢাকা ইউনিভার্সিটি দেখা করেছি, উনি আবার বিজনেস ডিপার্টমেন্ট থেকে ছিলেন, ইকোনমিক্স, নট বিজনেস, ইকোনমিক্স ডিপার্টমেন্টের। তো হচ্ছে আমি একদিন জাস্ট ওনার সাথে দেখা করি, দ্যাটস ইট। আর কিছু করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনার ইরাসমাসে অ্যাপ্লাই করার জন্য কি বাংলাদেশ থেকে জাস্ট অনার্সটাই থাকতে হবে, আন্ডার গ্রাজুয়েট ডিগ্রিটাই থাকতে হবে, মাস্টার্স থাকতে হবে না? না, যদি নরমালি হচ্ছে মাস্টার্সে যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে শুধু আন্ডারগ্রেড থাকারই কথা, মানে থিওরিটিক্যালি। এখন বেশিরভাগ মানুষই মাস্টার্স করে আবার একটা মাস্টার্স করতে যায় ইরাসমাস করতে। এটা ম্যান্ডেটরি না, কিন্তু করে, কারণ তখন হচ্ছে চান্সটা বাড়ে। আপনি যত বেশি কিছু করছেন, তার মানে আপনার তত বেশি যোগ্যতা, তখন তত বেশি আপনার পাওয়ার প্রবাবিলিটি। কিন্তু তার মানে এই না আপনি আন্ডারগ্রেড করে সরাসরি মাস্টার্স করতে যেতে পারবেন না। আই হাইলি রিকমেন্ড আন্ডারগ্রেড করার পরেই যেন মাস্টার্স করার জন্য ট্রাই করা হয়, বাইরে কিংবা ইরাসমাসে। পাওয়ার অবশ্যই চান্স আছে, আমি তো পাইছি, সো আমি তো এমন কোনো টপারও না, সো অবশ্যই সবাই মানে চেষ্টা করলে পাওয়া সম্ভব। আপনি কি বাংলাদেশে মাস্টার্স করেন নাই? না। ভেরি গুড, হ্যাঁ, মানে আপনি এই দিক থেকে 2 ইয়ার্স সেভ করছেন। হ্যাঁ, আমি 2 ইয়ার খুবই খুবই ভালো, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার হ্যাঁ হ্যাঁ, বলতে চাচ্ছি যে বাংলাদেশের মানুষ একটু ভয় পায়, মানে আমরা যেরকম স্টুডেন্ট যে করলে নিবে কিনা, আমি তো মাস্টার্স করি নাই, আমার আগে সব ভাইয়ারা মাস্টার্স করে আরেকটা মাস্টার্স করতে গেছে। এটা আসলে চিন্তা করার কোনো কারণ নেই। ইফ ইউ অ্যাপ্লাই ফর মাস্টার্স, আপনার আন্ডারগ্রেড থাকলেই হবে, আপনার মাস্টার্স করে আরেকটা মাস্টার্স করতে যেতে হবে না। সো আমি সবাইকে বলবো এটাই যেটা করে। আপনার তো কোনো মনে হয় জব এক্সপিরিয়েন্স নেই, আপনি বললেন অনার্স দিয়েই আপনি চলে আসছেন। আপনার আসলে কেন মনে হচ্ছিল যে আপনার এই রিসার্চ ফিল্ডে আসা উচিত? অন্য কিছু তো করতে পারতেন। বাংলাদেশে তো অনেক বায়োকেমিস্ট্রি থেকে পাশ করলে তো বাংলাদেশে, ঢাকা ইউনিভার্সিটির বায়োকেমিস্ট্রি থেকে পাশ করলে তো বাংলাদেশে মনে হয় এই ফিল্ডে অনেক জব আছে বাংলাদেশে। ওই তো, এটার উত্তর মোটামুটি মাঝখানে একবার দিতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে মানে আমার
প্রথম কথা হচ্ছে আমার খুব ইচ্ছা ছিল ইউরোপ দেখার, ইউরোপে থাকার। আমার কখনো কোনো ইউএস ফ্যাসিনেশন ছিল না। একবার আন্ডারগ্রেড পড়ার সময় একটা কনফারেন্স, আমি খুব ডিবেটিং করতাম এবং আরো কিছু কাজকর্ম করতাম। সো সেই সেই হিসাবে আমার একটা সুযোগ হয়েছিল আমার ইউএস যাওয়ার, বস্টনে, এবং কিছুদিন ওখানে গেলাম। তো তারপর আমার মনে হলো যে ইউএস ইজ নট ফর মি, আমি ইউরোপ যেতে চাই। আমার মনে হয় যে ইউরোপ ঘুরতে পারবো, ইউরোপে অনেক দেশ, ইউরোপ দেখ, এই সময়টা আমি ইউরোপ থাকতে চাই। তো সেইটা হচ্ছে প্রথম রিজন, যেটা হচ্ছে যে কারণে আমি ইরাসমাস। আচ্ছা আচ্ছা। সেকেন্ড রিজন হচ্ছে আমি চাচ্ছিলাম যে আমি ন্যাচারাল কনজারভেশন, ইকোলজি রিলেটেড পড়াশোনা করি, যেটা হচ্ছে এনভায়রনমেন্টের সাথে রিলেটেড। বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি অনেক ভালো সাবজেক্ট, কিন্তু আমার যে ফিল্ডটা আমি ট্রানজিশন করতে চাচ্ছিলাম, সেই ফিল্ড আসলে বাংলাদেশে এনভায়রনমেন্ট রিলেটেড কিংবা ন্যাচারাল কনজারভেশন রিলেটেড আসলে কোনো পড়াশোনা কিংবা রিসার্চ বাংলাদেশে সেরকম, বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টের কোনো ডিপার্টমেন্ট বাংলাদেশে নাই। যেটা আছে হয়তো বা ওটার একটু একটু লোয়ার স্ট্যান্ডার্ড কিংবা রিসার্চ কম। আপনি এই ফিল্ডটাতে ইন্টারেস্ট কিভাবে গ্রো হলো? ধরেন আপনার তো ডিপার্টমেন্ট ডেফিনেটলি এটা নিয়ে কেউ রিসার্চ করে না, তাই করে? ঢাকা ইউনিভার্সিটির প্ল্যান্ট নিয়ে কাজ করতাম আমি কিছুদিন, জিয়া ম্যাডামের সাথে কাজ করেছি, এবং ছোটবেলা থেকেই আমার হচ্ছে প্ল্যান্ট ফ্যাসিনেশন অনেক, এবং আমার দেখতে পাচ্ছি আপনার পিছনে অনেক গাছপালা। আমার নেচার মানে মানে মজার ব্যাপার হচ্ছে এখন সবকিছুই হচ্ছে ভেরি ইন্টার রিলেটেড। আপনি যে মলিকুলার বায়োলজি পড়ছেন তার মানে যে আপনি ফিল্ডে কাজ করতে পারবেন না, কিংবা ফিল্ডে কাজ করছেন দেখে মলিকুলার বায়োলজি যদি না শিখেন তাহলে হবে না। সো এটা মজার ব্যাপার, কারণ আমি চাচ্ছিলাম যে I want to gather as many as skill as I can, তাই না? যে একটা জিনিস নিয়ে অনেক মানুষ থাকেন যারা হচ্ছে একটা জিনিস অনেক স্পেশালাইজ করতে চান। আমার ব্যাপারটা হচ্ছে I want to see যে কোথায় আপনার আইডিয়াটা খুবই ভালো। এখন তো সায়েন্স বর্ডারলেস না, আপনি যদি আপনার ফিল্ড পিক করবেন, ইউ পিক ইউর ফিল্ড না। আপনি যদি বায়োকেমিস্ট্রি থাকে, আপনি যে কোনো ফিল্ডে আপনি যেতে পারেন। আপনার জাস্ট দরকার হচ্ছে ওই ফিল্ডে পড়াশোনা করা, ওই ফিল্ড থেকে নলেজ নেওয়া, মানে অ্যাপ্লাই করার আগে ওই ফিল্ড সম্পর্কে জানা। তারপরে তো সবকিছু তো আপনি আপনাকে প্রমাণ করার জন্য তো আপনার এসওপি আছে, আপনার আপনার বায়োর ব্যাকগ্রাউন্ড ওরা অ্যানালাইজ করে আপনি বুঝবে যে আপনি আসলে কাজটা করতে পারবেন। কারণ দেখা যাচ্ছে যে ওইটা এমন একটা ফিল্ড, ওই ফিল্ড আসলে বেসিক সায়েন্সের মতো কোনো ফিল্ড না। ওইটার থেকে আসলে মূলত আসে হচ্ছে ইদার কেমিস্ট্রি, ইদার বা আদার বায়োকেমিস্ট্রি, হয়তো বা মাইক্রোবায়োলজি থেকে আসে, তাই না? একটা কম্বিনেশন ডিফারেন্ট ডিপার্টমেন্ট থেকে আসতে পারে। সেই জন্য মানে আমাদের কোর জিনিস, কোর সাবজেক্টটা থেকে বের হয়ে আমরা আসলে অনেক দিকেই মুভ করতে পারি। আমাদের দরকার একটু আমাদেরকে এগুলো আসলে ডিসকভার করতে হবে আর কি। না সেটাই আমি আপনি আর রিসার্চ কেন, কারণ হচ্ছে ঠিক রিসার্চ আমার আসলে শিখার ইচ্ছা। যে অনেক মানুষ আছে বাংলাদেশে, যেমন পাশ করার পরে হয়তো বা ইউনিভার্সিটি টিচার হয়ে যাওয়া সম্ভব বাংলাদেশে মাস্টার্স করে, কিন্তু আসলে আমার কাছে সবসময় জিনিসটা মনে হতো যে প্রাইভেট ইউনিভার্সিটি অনেক কিছু আছে এখন বাংলাদেশে, কিন্তু শেখার যে জায়গাটা সেটা হচ্ছে এত তাড়াতাড়ি থামানো উচিত না। আমার মনে হয় যে এখানে যেমন আমাকে বলে যে আর্লি স্টেজ রিসার্চার হচ্ছে আমি পিএইচডি করি। বাংলাদেশে মানুষ যখন পিএইচডি করে অনেকেই মনে করেন যে এইটাই শেষ এবং এইটা আমি অনেক কিছু করে ফেলছি, আমি অনেক শিখা হয়ে গেছে, আমার আর আমি শিখতে চাই না। তো ইউরোপের যেহেতু আমি 3 বছর মাস্টার্স পিএইচডি শেষ হয় কিংবা 3-4 বছর লাগে, তো শিখার অনেক জায়গা আছে এবং আপনি এখান থেকে আপনার রিসার্চ লাইফটা কন্টিনিউ করতে পারবেন অনেক দিন। সো আমার কাছে মনে হয় দিস ইজ এ টাইম ফর লার্নিং। সো আমি যাই বিভিন্ন কিছু শিখার চেষ্টা করতেছি, এই যে কারণে আমি আসলে এখানে আসি রাদার দেন বাংলা। আচ্ছা, বাংলাদেশ থেকে আপনি যেই পথে আসছেন, যেভাবে আসছেন, প্রচুর স্টুডেন্ট আছে আপনার জুনিয়র বা বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয় থেকে আপনার পথে আসতে চায়। তো তারা যদি এই পথে আসতে চায়, তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন? তাদের কখন থেকে প্রস্তুতিগুলো নেওয়া উচিত, কিভাবে কখন থেকে তাদের এই সম্পর্কে ঘাটাঘাটি করা উচিত? হ্যাঁ, তো এখন আমি খুবই হ্যাপি, প্রাউড যে আমাদের ডিপার্টমেন্ট থেকে অনেক মানুষ এখন আমি যেমন কিছুই তেমন একটা জানতাম না, এবং আমি জানি আমার চেয়ে আরো অনেক মানুষই তেমন কিছু জানতো না। আমি তাও, যেহেতু আমার ইন্টারেস্ট ছিল, আমি অনেক কিছু খোঁজার চেষ্টা করছি। সো আমি বলবো যে যদি আপনি ফার্স্ট ঠিক করেন যে আপনি করতে চানটা কি, এবং আপনার যদি মনে হয় যে আপনি দেশে থাকবেন, তাহলে গুড লুক ফর অপরচুনিটি দেয়ার। আপনার যদি মনে হয় যে না আমি ইরাসমাস করবো কিংবা বাইরে যাব, আমি ইউএস যাব, তাহলে
বি ইনফর্মড ফার্স্ট থিং। গুগল খুবই সোজা, এখন কোটি কোটি ফেসবুক গ্রুপে কোটি কোটি মানুষ, ইউটিউবে আছে, অনেক কিছু খুঁজলে পাবেন। হ্যাঁ, হয়তো বা খুব মানে অর্গানাইজড ওয়েতে নাই, কিন্তু যদি খুঁজতে চান তাহলে অবশ্যই পাওয়া যাবে। সো আপনি আগে ইনফর্মড হওয়ার পরে ডিসিশন নেন অ্যান্ড ট্রাই ফ্রম ইউর লাস্ট ইয়ার অফ আন্ডারগ্র্যাড যদি আপনি মাস্টার্স যেতে চান। আর যদি হচ্ছে পিএইচডি তে যেতে চান তাহলে তো অবশ্যই মাস্টার্স শেষ করার পরে কিংবা মাস্টার্স এর ওয়েতেই পিএইচডি জন্য মানে নজর রাখা উচিত, কারণ অ্যাপ্লাই করলে তার হওয়ার কথা না, মানে অ্যাপ্লাই করলে তারপর অনেকগুলো রিজেকশন হবে, তারপরে আস্তে আস্তে রিজেকশনও একটা লার্নিং। আচ্ছা আচ্ছা, ইরাসমাসের জন্য কি কোনো ডেডলাইন থাকে? কোন সময়ে সাধারণত কমন ডেডলাইন? ইরাসমাসের ব্যাপারটা যে আগে বললাম যে ইরাসমাসের হচ্ছে প্রত্যেকটা প্রজেক্টে হচ্ছে মানে আলাদা ওয়েবসাইট আলাদা ডেডলাইন থাকে, বাট নর্মালি হচ্ছে সেপ্টেম্বরের সেশনটাই হচ্ছে স্টার্ট হয়, যেটা ইরাসমাসে সেপ্টেম্বর, সো ওটার অ্যাপ্লিকেশন শেষ হয়ে যায় জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। সো আমি যেমন ডিসেম্বরের দিকে অ্যাপ্লাই করি ফাইনাল পরীক্ষার কিছুদিনের মধ্যে, সো সে মানে জুনে হচ্ছে রেজাল্ট দিয়ে দেয়, তো সেপ্টেম্বর সেশন আপনার শুরু হয়, কিন্তু অ্যাপ্লিকেশন ডেডলাইন থাকে হচ্ছে ফেব্রুয়ারির দিকে। আচ্ছা 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 আচ্ছা, এবার আমি একটা অন্যরকম একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে সাধারণত মেয়েদেরকে দেশের বাইরে পাঠালে আমাদের দেশের বাবা মারা অনেক টেনশনে থাকে, ভাবে যে কোথায় আছে, কিভাবে আছে, নিরাপদ কিনা, এসব নিয়ে আর কি অনেক বাবা মারা অনেক ভাবে আর কি। তো আপনি তো রিসার্চ করেন ল্যাবে, ডেফিনেটলি সায়েন্সের এই ফিল্ডের রিসার্চের জন্য কোনো উইক কি বলে এটাকে অন আওয়ার নাই, মানে 24/7 যে কোনো টাইমে আপনাকে ল্যাবে যাইতে হইতে পারে, মেশিনের সমস্যা দেখা দিতে পারে, কেমিক্যাল শেষ হয়ে যেতে পারে, বা আপনার যে ইনসেক্টের ব্যাপার স্যাপার থাকে, আপনাকে অনেক সময় দিনে রাতে কাজে যাইতে হয়। তো আপনি চিন্তা করেন সেম সিনারিও বাংলাদেশে, ধরেন আপনি সেম কাজ করতেছেন বাংলাদেশে, আর সেম কম্পেয়ার করেন একটু বলেন, যদি আপনি বাংলাদেশে যদি রাতে কখনো ল্যাবে যাইতে হয় জরুরি কাজে একা, আর যদি আপনার স্পেনে ল্যাবের কাজে জরুরি কাজে যায়, আপনার কাছে কি মনে হয়, কোনটা আপনার কাছে বেশি নিরাপদ মনে হয়? হ্যাঁ, সেটা অবশ্যই। প্রথম কথা হচ্ছে অবশ্যই এখানেই নিরাপত্তা বেশি, এখানে আপনার ইন্ডিভিজুয়ালিটি বেশি, আপনি যখন খুশি যা খুশি আপনি যেতে পারবেন, করতে পারবেন, কেউ আপনাকে বাধা দিবে না কিংবা আপনার ইনসিকিউর ফিল হবে না অবশ্যই। আর বাংলা মানে আমি যেটা বলতে চাই যে বাংলাদেশে যারা মেয়েরা যারা রিসার্চ করতে চায় কিংবা বাইরে পড়তে যেতে চায়, সেখানে বাবা মার হয়তো অনেক ভয় থাকে যে কি হবে, একা একা পারবে কিনা, কি হবে, কি করবে। এই ভয়গুলো আসলে আমি বলবো যে 99% অবান্তর, এরকম কোনো ভয়ের কোনো কারণ নাই। এবং মানে অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই করতে পারবেন। আপনি যদি বাইরে পড়তে যান, আপনার যদি ইচ্ছা হয় যে আপনি পড়াশোনা করবেন, ল্যাব করবেন কিংবা আপনি পার্টি করবেন, এটা পুরোটাই হচ্ছে আপনার নিজের ইচ্ছা। এখানে কেউ বাংলাদেশে যেমন একটা ভয় আছে যে অন্য মানুষ হয়তো বা আপনার মানে আপনি সিকিউর না, রাস্তায় বের হবেন যে ল্যাবে যাবেন, রাতের বেলা কাজ করতে যাবেন, আপনি সিকিউর না, সেই সিকিউরিটি অবশ্যই এখানে আছে। এবং এখানে আসলে কোনো ভয়েরই কারণ নাই। আমি বলবো যে বাংলাদেশ থেকে যেন আরো বেশি মেয়েরা অ্যাপ্লাই করে, এবং এখানে মানে এভরিথিং ইজ ভেরি ভেরি সিকিউরড, এবং নিজে শিখার অনেক জায়গা আছে। যেমন ফর এক্সাম্পল একটা কথা বলি, আমি যখন বাংলাদেশে ছিলাম আন্ডারগ্রেড করার পরে আমি কিছুদিন বাংলাদেশের ল্যাবে, ঢাকা ইউনিভার্সিটি ল্যাবেই কাজ করা যে স্টার্ট করি, তো তখন আমি দেখতাম যে অনেক ভাইয়ারা যারা হলে থাকতে কিংবা যে যারা হলে থাকতো তারা অনেক রাত পর্যন্ত কাজ করতো, এবং এটা দেখছে নর্মাল। কিন্তু আমার বাসা ছিল মিরপুরে, এবং আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি জানি যে একটা সময় আমার কাজ শেষ করতে হবে, তাড়াতাড়ি বাস ধরতে হবে, তাড়াতাড়ি বাসা যেতে হবে। সেটা আসলে এটা আসলে ব্যালেন্সড না। তাইলে ওই যে ভাইয়ারা কিংবা যেই আপুরা হলে থাকছেন কিংবা ওই পাশে ভাষা, তাদের জন্য যে সময়টা আর আমার জন্য সময়টা এক না। আমার সবসময় চিন্তা করতে হবে যে আমি কখন বাসটা পাবো কিনা, বাসায় যেতে পারবো কিনা, কত ঘন্টা লাগবে। ইকুয়াল না, এটা কিন্তু আনইকুয়ালিটি। যে আপনি ছেলে না, আমি ছেলে না, তাহলে আমি কাজ করতে পারবো না রাত পর্যন্ত। কিন্তু বিদেশে কিন্তু আপনার এই ইকুয়ালিটির প্রবলেমটা নাই। আপনার যদি কাজ লাগে তাইলে আপনি যখন খুশি তখন যাবেন। মানে এইটা হচ্ছে একটা
মেন্টাল প্রেশারও বলা যায়, যে মেয়ের জন্য আমি এই এক্সপেরিমেন্ট এখন শেষ করতে পারলাম না, এখন আমার আবার শুরু করতে হবে কারণ আমার সময় নাই। কিন্তু ছেলে হইলে আপনি থাকতেন, করতেন, চলে যেতেন। এইটা হচ্ছে, এটা বাংলাদেশে হয় কিন্তু এখানে হয় না। সো আমি যে বলবো যে এনকারেজ করবো সব যারাই করতে চাই মেয়েরা বাইরে পড়াশোনা, জাস্ট অ্যাপ্লাই ফর ইট। গুড গুড। আচ্ছা আমরা একবারে আলোচনার শেষ দিকে চলে আসছি। সর্বশেষ যে জিনিসটা জানতে চাইবো, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? কঠিন প্রশ্ন। ভবিষ্যৎ পরিকল্পনা, প্রথম প্রথম ইচ্ছা হচ্ছে পিএইচডিটা মোটামুটি যথাসম্ভব আর 2022 এর মধ্যে শেষ করে ফেলা। এটা হচ্ছে প্রথম ইচ্ছা, কিছু পাবলিকেশন করা, এটা তো দরকার, এটা করতেই হবে, এটা কোনো বিকল্প নাই। তো এইটাই আমার মানে শর্ট টার্ম গোল। এখন মানে লং টার্ম গোল আরো শিখতে চাই। আমার সবাই খুবই ত্যক্ত বিরক্ত যে আর কত পড়াশোনা, আমি বলি যে পড়াশোনাই তো আমার কাজ। তো হচ্ছে পড়াশোনা আরো হয়তোবা, যেহেতু আমি রিসার্চ ফিল্ডে কাজ করি, আমি কোনো কি বলে এটার নাম, ইন্ডাস্ট্রি বেসড কাজ করি না, তো আমার কাছে একাডেমিক কিংবা রিসার্চ ফিল্ডটাই আমার পছন্দ। তো আমি এই ফিল্ডে কিছুদিন থাকতে চাই। প্লাস আমি কিছু অন্যান্য কাজও করি বাংলাদেশে, আমি কিছু ইউথ অর্গানাইজেশনের সাথে কাজ করি। সো ওই কাজগুলো আগায় নিতে চাই, অ্যাবাউট এনভায়রনমেন্ট, অ্যাবাউট পিস। সো আমি এই কাজগুলো আরো করতে চাই। তো এটাই মানে শিখতে চাই, যেন কোনো বছর শেষ হয়ে যাওয়ার পরে মনে না হয় হ্যাঁ এই বছর তো কিছুই করলাম না, এরকম ফিলটা যেন না হয়, যেন প্রতি মুহূর্তে হচ্ছে কিছু করতে চাই। যেমন এখন কোভিড আটকায় আছি, যে মানে আটকে ছিলাম, লাকিলি এখন আর নাই, কিন্তু অনেক মানে 3 মাস প্রায় ল্যাগিং অবস্থায় ছিলাম। তারপর চেষ্টা করছি যে কিছু একটা চ্যাপ্টার লিখে শেষ করতে কিংবা কিছু কাজের অ্যানালাইসিস করতে। সো এই আর কি, মানে সবসময় কিছু না কিছু করা, মানে কিছু কিছু প্রেজেন্ট ভালো করলেই ফিউচার এমনিতেই ভালো হবে, এটাই আমার মনে হয়। গুড গুড। আচ্ছা আপু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি গুরুত্বপূর্ণ পরামর্শগুলো আশা করি কারো না কারো কাজে আসবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি আসলে খুব ইনফর্মালি অনেক কথা বললাম, ভালো লাগছে অনেক। আশা করি কারো যদি কাজে লাগে খুবই খুশি হব। আর সেটাই। আর যে কোনো সময় যদি পরিচিত কেউ কিংবা অপরিচিত কেউ কোনো ধরনের হেল্প চায়, অবশ্যই আমি হেল্প করতে উৎসাহী। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন, কেমন?